আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো, বাসাতে আছো এবং নিরাপদেই আছো। করোনা পরিস্থিতির কারণে আমাদের যেন স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বিঘ্নিত না হয়, সেজন্যই সমস্ত বাংলাদেশে স্কুল কলেজগুলোতে অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে। তো আমাদের কলেজ দৌলতপুর কলেজ দিবানৈশ কলেজের সার্বিক তত্ত্বাবধানে এবং অধ্যক্ষ মহোদয়ের সার্বিক সহযোগিতায় আমাদের কলেজেও অনলাইন ক্লাস নিয়মিত পাঠদান কার্যক্রম শুরু হয়েছে এবং চলছে। আশা করি তোমরা আমাদের সঙ্গেই থাকবে। আমি নুসরাত জেরিন, প্রভাষক, দর্শন বিভাগ, দৌলতপুর কলেজ দিবানৈশ। আমি আজকে তোমাদের পড়াবো যৌক্তিক বিভাগ, অধ্যায় দ্বিতীয় যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্র থেকে যৌক্তিক বিভাগের নিয়মাবলী ও নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তির গত ক্লাসে আমি 3টি নিয়মকে বর্ণনা করেছিলাম। আজ আরও 3টি নিয়মকে তোমাদের বুঝতে যেন কোনো সমস্যা না হয়, এই জন্য আজ আরও 3টি নিয়ম আমি তোমাদেরকে ব্যাখ্যা করব। আশা করি তোমরা মনোযোগের সঙ্গে ক্লাসটি করবে। আজকে হচ্ছে চতুর্থ নিয়ম, যেটা চতুর্থ নিয়মে বলা হয়েছে বিভাজ্য জাতির নাম বিভক্ত উপজাতি সমূহের উপর প্রযোজ্য হবে। বিভাজ্য জাতির নাম বিভক্ত উপজাতির উপর প্রযোজ্য হবে। এটা আসলে কিরকম যে বিভাজ্য জাতি আর বিভক্ত উপজাতি সমূহের উপর প্রযোজ্য। বিভাজ্য যে জাতিটা আমরা প্রথমে বিভাজ্য করেছি, যে জাতিটা প্রথম মূল সূত্র অনুযায়ী আমরা একটি জাতিকে বিভাজ্য করি। বিভাজ্য জাতি থেকে ধাপে ধাপে আমরা বিভক্ত করে যে শ্রেণী উপশ্রেণী শাখা উপশাখাগুলোতে বিচ্ছিন্ন করে যৌক্তিক বিভাগ করেছি, সেই বিভক্ত উপজাতিগুলো বিভাজ্য জাতির উপর সমূহের উপর প্রযোজ্য হবে তার নামটি। যেমন ত্রিভুজ, মনে করো ত্রিভুজকে আমরা 3টে ভাগে ভাগ করি: সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। ত্রিভুজ বিভাজ্য জাতি একটি মূল সূত্রকে কেন্দ্র করে আমরা 3টে উপশ্রেণীতে বিভক্ত করেছি। 3টে উপশ্রেণী: সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। এই যে 3টে উপশ্রেণীতে আমরা ত্রিভুজটাকে বিভক্ত করলাম, এই বিভাজ্য জাতিটা এমন কোন উপশ্রেণী যদি থাকে যার উপর নির্দেশক্রমে মূল শ্রেণীর ব্যাক্তার্থের সমান হবে না। ত্রিভুজকে একটা বলা হয়েছে এমন কোন উপশ্রেণী যদি থাকে যার উপর মূল শ্রেণীর নাম প্রযোজ্য নয়, তাহলে নিশ্চয়ই উপশ্রেণীগুলোর ব্যাক্তার্থের যোগফল মূল শ্রেণীর ব্যাক্তার্থের সমান হবে না। সেক্ষেত্রে এই যে ত্রিভুজকে যখন সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু 3টে ত্রিভুজে বিভক্ত করি, ঠিক এইভাবেই তো আমাদের বিভাজ্য জাতিটাকে বিভক্ত উপজাতি সমূহের এটা ব্যাক্তার্থ এগুলো সমান হবে না। কিন্তু যখনই এই নিয়মটা আমরা লঙ্ঘন করি তখন দুটোরই অনুপপত্তি ঘটে। সেটা হচ্ছে এক, অঙ্কগত বিভাগ অনুপপত্তি। এই চতুর্থ নিয়ম লঙ্ঘন করলে দুটো অনুপপত্তি ঘটে: অঙ্কগত বিভাগ অনুপপত্তি, অঙ্কগত বিভাগ। 2, গুণগত বিভাগ। অঙ্কগত বিভাগ অনুপপত্তি সেদিনে বলেছি যে গাছকে যেমন গাছকে যখন আমরা ডিভাইডেড করি তখন কি আমরা গাছের ডাল, পালা, মূল, কাণ্ড, শাখা, প্রশাখা ইত্যাদিতে বিভক্ত করা, এটা হচ্ছে অঙ্কগত বিভাগ অনুপপত্তি। কিন্তু ডিভাইডেশনের ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ সময় আমরা যখন গাছগুলোকে বিভক্ত করতেছি তখন গাছের বিভিন্ন টাইপের গাছকে আমরা বিভক্ত করি। আম গাছকে এক সারিতে রাখা, জাম গাছকে এক সারিতে রাখা। কিন্তু যখন শুধুমাত্র একটি গাছকে, প্রত্যেকটা গাছপালার তো একই ধরনের থাকে, তো দেখা যায় যে গাছকে যখন বিভক্ত হয় তখন তার মূল, কাণ্ড, পাতা বিভক্ত। এই যে বিভক্তটা হচ্ছে অঙ্কগত বিভাগ অনুপপত্তি। এবার হচ্ছে গুণগত বিভাগ অনুপপত্তি। সেদিন যেমন গুণগত বিভাগ গত ক্লাসে গণগত বিভাগ অনুপপত্তির ক্ষেত্রে আমি বুঝিয়েছি যে গুণগত বিভাগ অনুপপত্তি করতে গেলে, যেমন বাতাবি লেবু যখন আমরা খোসা ছাড়াই, বাতাবি লেবুর ঘ্রাণ হয় একরকম, স্বাদ হয় একরকম, তার কার্যকারিতা কিন্তু আর এক রকম। কাগজি লেবু সেটা কিন্তু আর এক রকম, তার ঘ্রাণটা একটু আলাদা, স্বাদটা একটু আলাদা, তার দেখতে একটু আলাদা। ঠিক এই ধরনের হচ্ছে গুণের ভিত্তিতে যেভাবে ডিভাইডেশন করা হয় সেটা গুণগত বিভাগ। এবার আসছে 5 নম্বর নিয়ম, যেটা একটা ইম্পর্টেন্ট নিয়ম।
যৌক্তিক বিভাগে উপশ্রেণীগুলো পরস্পর বিচ্ছিন্ন হতে হবে। যৌক্তিক বিভাগের ক্ষেত্রে যখন উপশ্রেণীগুলো পরস্পর বিচ্ছিন্ন অবশ্যই হতে হবে। পরস্পর বিচ্ছিন্ন হয়ে একটি শ্রেণীর সঙ্গে আরেকটি শ্রেণী কখনোই একত্রিত হবে না। পরস্পর বিচ্ছিন্ন হবে এবং একটি শ্রেণীর সঙ্গে একটি শ্রেণী অবশ্যই মিলবে না। তখন একটি শ্রেণী থেকে আরেকটা শ্রেণীকে আমরা বিভাজন করব। কিন্তু যখনই আমরা এই নিয়মটাকে লঙ্ঘন করি যে যৌক্তিক বিভাগে উপশ্রেণীগুলো পরস্পর বিচ্ছিন্ন হতে হবে, কিন্তু দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে পরস্পর বিচ্ছিন্ন হয় না। কিছু না কিছুভাবে কোনো না কোনোভাবে উপশ্রেণীগুলো একটির সঙ্গে একটু হলেও মিশে থাকে। তো তখন ঘটে পরস্পরাঙ্গী বিভাগ অনুপপত্তি। তো আমি এই যে একটা ইম্পর্টেন্ট টপিকস কিন্তু তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে এই যে 5 নম্বর নিয়মটাকে যখনই লঙ্ঘন হয় তখনই হয় পরস্পরাঙ্গী বিভাগ অনুপপত্তি। এখান থেকে একটা ইম্পর্টেন্ট টপিকস আসে, তোমরা নোট করে নিতে পারো যে 5 নম্বর নিয়ম পরস্পরাঙ্গী বিভাগ অনুপপত্তি। একটা ইম্পর্টেন্ট টপিকস আসে, সেটা হচ্ছে পরস্পরাঙ্গী বিভাগ অনুপপত্তি। প্রায় অনেক পরীক্ষাতেই দেখা যায় আসে পরস্পরাঙ্গী বিভাগ কাকে বলে, পরস্পরাঙ্গী বিভাগ অনুপপত্তি এবং বুঝিয়ে বলো, উদাহরণসহ পরস্পরাঙ্গী বিভাগ অনুপপত্তি ব্যাখ্যা করো। তো সোজা ভাষায় তোমরা এগুলো মনে রাখতে হবে এবং খুব মনোযোগের সঙ্গে পড়তে হবে যে কোন নিয়মটা লঙ্ঘন করলে কোন ধরনের অনুপপত্তির সম্মুখীন আমরা হই। তো 5 নম্বর নিয়ম যৌক্তিক বিভাগে উপশ্রেণীগুলো পরস্পর বিচ্ছিন্ন হতে হবে। এই নিয়মটি যখনই আমরা নিয়ম লঙ্ঘন করি তৎক্ষণাৎই আমরা এই পরস্পরাঙ্গী বিভাগ অনুপপত্তি সম্মুখীন হই। পরস্পরাঙ্গী বিভাগ অনুপপত্তিটা কেমন হয়? কোনো জাতিকে বিভক্ত করা হলে যদি উপজাতিগুলো পরস্পর বিচ্ছিন্ন না হলে উক্ত বিভাগটি ভ্রান্ত হবে। এর ভ্রান্ত বিভাগে পরস্পরাঙ্গী বিভাগ হয়। যার উদাহরণ শিক্ষা ও সততা। এই দুই নীতি প্রত্যেকটা মানুষের ভিতরেই থাকে না। শিক্ষা ও সততা মানুষকে ভাগ করা হলে শিক্ষিত ও সৎ এই উপশ্রেণী দুটি পরস্পর বিচ্ছিন্ন হবে না, কারণ একজন মানুষ শিক্ষিত সৎ দুটোই হতে পারে। এই যে কিছুক্ষণ আগে বললাম যে শিক্ষিত শ্রেণী, এবং আমরা বলি যে শিক্ষিত শ্রেণীকে এক পাশে রাখতে হবে, সৎ শ্রেণীকে একসঙ্গে রাখতে হবে। কিন্তু আসলে বিভাজনের সময় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই নিয়মগুলোকে সবসময় মানা যায় না। তখনই কিন্তু এই নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তিগুলো সামনে এসে দাঁড়ায়। যে আমরা যখনই শিক্ষিত একটা শ্রেণীকে বিভক্ত করি, যখন সৎ আরেকটা শ্রেণীকে বিভক্ত করি, শিক্ষিত শ্রেণীকে সৎ শ্রেণীর সঙ্গে মিশানো যাবে না, কিন্তু আসলে কিন্তু এটা সম্ভব নয়। কখনো কখনো মানুষ শিক্ষিত হলে অবশ্যই সৎ হবে, কারণ শিক্ষার মাধ্যমেই তো সততাকে সে বেছে নেয়। তাহলে শিক্ষা থেকে সততাকে আমরা একজন মানুষের ভিতরে দুটো গুণ অবশ্যই থাকবে। তো এই দুটো গুণকে আমরা কিভাবে বিভাজন করব, কিভাবে এটাকে মানে আমরা এটাকে কিভাবে আমরা আমাদের কাছ থেকে সরিয়ে নেব? আসলে সম্ভব না। এজন্য শিক্ষিত এবং সৎ এই দুটো শ্রেণী অবশ্যই দুটো শ্রেণী অবশ্যই একজন মানুষের উপর বিরাজমান থাকতেই পারে। শিক্ষিত হলেই সে সৎ হবে না, সৎ হলে সে শিক্ষিত হবে না, বিষয়টা তা নয়। শিক্ষিত হলেই সে সৎ হবে এবং শিক্ষাই মানুষকে সততা পথে ধাবিত করে এবং শিক্ষিত মানুষই সৎ হয়। তো যখন আমরা যে অনেক ক্ষেত্রে এসে 5 নম্বর নিয়মটা সেক্ষেত্রে আমরা মানতে পারলাম না, কিছুটা আমাদের হলো যে পরস্পরাঙ্গী বিভাগ অনুপপত্তি তৈরি হলো। এই জন্য এটা মাথায় রাখবেন। এবার আসছে 6 নম্বর নিয়ম। ক্রমিক বিভাগের প্রতিটি ধাপে একটা জাতিকে তার নিকটতম উপজাতি ভিত্তিক হবে। ক্রমিক বিভাগের প্রতিটি ধাপে একটা জাতিকে তার নিকটতম উপজাতি ভিত্তিক হতেই হবে। ক্রমিক বিভাগের প্রতিটি ধাপে যখন আমরা ডিভাইডেশন করি তখন দেখা যায় ক্রমিক বিভাগটা ধাপে ধাপে আমরা একটা জাতি থেকে আরেকটা জাতি থেকে আমরা একটা শ্রেণী থেকে একটা উপশ্রেণীতে বিভক্ত করি। একটা শ্রেণী থেকে আরেকটা উপশ্রেণীতে যখন আমরা বিভক্ত করি তখন তার নিকটতম জাতিকে মেনে নিতে হবে। একটা জাতি থেকে যখন আমরা যখন একটা জাতি পাই, ঠিক তৎক্ষণাৎই আরেকটা জাতি এবং তার কাছে কিনারা নিকটবর্তী যে জাতি, ঠিক সেই জাতিকেই ডিভাইডেশন করতে হবে। একটা জাতিকে বিভাজ্য থেকে বিভক্ত করতে গেলে শ্রেণীগুলোকে ধাপে ধাপে আসতে হবে। মাঝখানে কোনো মধ্যবর্তী কোনো জাতিকে বাদ দিয়ে আরেকটা জাতিতে, মাঝখানে একটা জাতিকে আমরা বাদই দিলাম, দিয়ে ভিতরের জাতিটাকে বাদ দিয়ে পরের জাতিটিকে গ্রহণ করা যাবে না। ঠিক যখনই আমরা এই কাজটি করব, ঠিক তখনই হবে কিন্তু এই 6 নম্বরে এই বিভাগটা কিন্তু লঙ্ঘনজনিত অনুপপত্তি তৈরি হবে এবং সেটাকে বলে উল্লঙ্ঘনজনিত অনুপপত্তি।
আসো 6 নম্বর বিভাগটা যখনই আমরা হয় তখন কি অনুপপত্তি তৈরি হয়? উলম্ফন জনিত আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? ক্রমিক বিভাগের প্রতি ধাপে একটা জাতিকে তার নিকটতম উপজাতি ভিত্তিক হতে হবে। আচ্ছা, নিকটতম উপজাতি ভিত্তিক যখনই না হবে, যখনই আমরা মধ্যবর্তী কোনো জাতিকে বাদ দিয়ে আর একটা জাতিতে আমরা অগ্রসর হই, কিংবা সেই জাতিকে আমরা গ্রহণ না করে অন্য একটা জাতিকে করি, তখনই কিন্তু লম্ফনজনিত অনুপপত্তি দেখা দেয়। তো আমার এখানে একটা এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু প্রায়ই দেখা যায় আসে উলম্ফনজনিত অনুপপত্তি কী এবং এটা ব্যাখ্যা করো। পঞ্চম নিয়মকে 6 নম্বর নিয়মকে যখন আমরা মানে লঙ্ঘনজনিত অনুপপত্তি লঙ্ঘন করি, তখন কোন অনুপপত্তি এসে আমাদের সামনে আসে আমাদের সামনে, সেটা ব্যাখ্যা করো ইত্যাদি বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের সামনে আসবে। সামনে এই যৌক্তিক বিভাগে এটা একটা ইম্পর্টেন্ট টপিক, যৌক্তিক বিভাগের নিয়মাবলী ও লঙ্ঘনজনিত অনুপপত্তি, এখান থেকে অসংখ্য প্রশ্ন আসে। তো এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন চলে গেল যে 6 নম্বরের নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি ব্যাখ্যা করো। তখনই কিন্তু লঙ্ঘনজনিত অনুপপত্তিটা তোমাকে ব্যাখ্যা করতে হবে, তখনই তোমার এই যে টপিকসটা করবে। ক্রমিক বিভাগের প্রতিটি তাকে আগে নিয়মটা লিখবে, ক্রমিক বিভাগের প্রতিটি ধাপে একটা জাতিকে তার নিকটতম উপজাতি ভিত্তিক হতে হবে। এটা লিখে আমরা যখনই এই নিয়মটা লঙ্ঘন করি, ঠিক তখনই উলম্ফনজনিত অনুপপত্তি দেখা দেয়। এবং সেটা হচ্ছে কীরকম? ক্রমিক বিভাগের নিয়ম হচ্ছে কোনো একটি বৃহত্তর জাতি থেকে বিভাজন শুরু করে এবং ধাপে ধাপে উপজাতির দিকে অগ্রসর হয়। প্রথমে আমরা একটা বৃহত্তর জাতিকে আমরা গ্রহণ করব, তারপরে ধাপে ধাপে আমরা অগ্রসর হব। এবং যখনই ধাপে ধাপে অগ্রসর হয়ে যখনই দেখি যে আমরা কোনো মাঝখানের মধ্যবর্তী কোনো জাতিকে বাদ দিয়ে নিকটতম জাতিকে গ্রহণ না করে একটা জাতি থেকে আরেকটা জাতিকে একটু অগ্রসর হই, তখনই কিন্তু অনুপপত্তি তৈরি হয়। যেমন মানুষকে প্রথমে আমরা মানুষ ও অমানুষ এই দুইটা শ্রেণীতে বিভক্ত না করে আমরা মানুষকে সভ্য অসভ্য উপজাতিতে ভাগ করি। আগে আমরা সভ্য আর অসভ্য উপজাতিতে ভাগ করতেছি। যদি কখনো এরকম ঘটে যে আমরা মানুষকে প্রথমে কোন উপজাতি, মানে বৃহত্তর এই মানুষ উপজাতিকে প্রথমে মানুষ এবং অমানুষ, এই যে কাছাকাছি, অমানুষ বলতে কিন্তু সমস্ত তার খারাপ গুণাবলীকে বোঝানো হয়েছে। মানুষ বলতে যেমন একজন মানুষের, আমরা আপাত দৃষ্টিতে মানুষ বলতে কিন্তু মানুষের সমস্ত নৈতিক গুণাবলীকে বোঝায়। অমানুষ যখনই বলি তখনই বোঝা যায় যে তাকে সমস্ত নৈতিক খারাপ চরিত্রের দিক থেকে অমানুষ বোঝানো হয়েছে। তো মানুষ জাতিকে বিভক্ত করতে যে মানুষ ও অমানুষ এই দুটো জাতিকে বিভক্ত না করে প্রথমে আমরা বলি সভ্য আর অসভ্য। আগে তো মানুষ, কিন্তু কাছাকাছি দুটো জাতি আমরা মানুষ এবং অমানুষ বলতেই তো অসভ্যতা চলে আসে। তো আমরা যখন বিভাজন করব তখনই কাছাকাছি নিকটবর্তী জাতিকে আগে গ্রহণ করব। কিন্তু সেটা না করে যখনই আমরা মানুষকে সভ্য অসভ্য জাতিতে বিভক্ত করি, তখনই কিন্তু এই নিয়ম লঙ্ঘন হয় এবং লঙ্ঘনজনিত অনুপপত্তি তৈরি হয়। এবং এই যে সেটাই বলা হয়েছে যে মধ্যবর্তী কোনো জাতিকে নিকটতম জাতিকে বাদ দিয়ে মধ্যবর্তী কোনো জাতিকে গ্রহণ করা হলে লঙ্ঘনজনিত অনুপপত্তি ঘটে। তো আজকে 3টা নিয়ম তোমাদেরকে আমি বর্ণনা করলাম। আশা করি তোমরা বাসায় নিয়মিত ক্লাস করবে এবং ক্লাসটা দেখবে এবং খুব সুন্দরভাবে এটা চর্চা করবে। তো আজকে পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। এবং আগামী ক্লাসে আমি তোমাদেরকে পড়াবো দ্বিকোটিক বিভাগের সুবিধা অসুবিধাগুলো। আশা করি তোমরা আমার সাথেই থাকবে এবং নেক্সট ক্লাসটা মনোযোগে শুরু করবে। ভালো থাকবে, শুভকামনা রইল সবার জন্য।